গত কদিন ধরে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের যে বাণিজ্য চুক্তি হয়েছে সেটা নিয়ে মিডিয়াতে বিভিন্ন ধরনের লেখালেখি হচ্ছে, অনেক অনেক কথা বলছেন। সবশেষ আমরা দেখলাম যে একটা দৈনিক প্রথম আলোতে শওকত হোসেন মাসুমুনি দুই পর্বে এটা নিয়ে ডিটেল লিখেছেন। তো উনি এক জায়গায় লিখেছিলেন যে ওখানে আমাদের জন্য অনেকগুলো করণীয় ছিল, ওদের জন্য কয়টা করণীয় ছিল, এবং সেই করণীয় ক্ষেত্রে আমাদের জন্য প্রায় 131টা করণীয় ছিল, যুক্তরাষ্ট্রের জন্য মাত্র 6টা। এই প্রশ্নটা আমাদের পররাষ্ট্রমন্ত্রী যখন নাকি চীন সফরে যাচ্ছেন তার আগে একজন সাংবাদিক নাকি বলেছিলেন, এবং উনি চট করে জবাব দিলেন যে ইন্দোনেশিয়াটা দেখেন, আমাদের এখানে 131, ইন্দোনেশিয়া তো 231। তো আমার প্রশ্ন এখানে ব্যাপারটা হলো এই, আমি যে জিনিসটা জানতে চাচ্ছি যে ছোট প্রশ্নটা হলো, আসলে কি ইন্দোনেশিয়া 231 জন গুনেছেন? কখন গুনলেন ইন্দোনেশিয়াটা? একটা জিনিস। আর দ্বিতীয়টা হলো যে এই চুক্তিটা কার জন্য কি আছে আমি জানি না, আমাদের জন্য এই চুক্তিটাকে ভালো বলার কোনো সুযোগ আছে কিনা? হ্যাঁ, তো এই কথাটাই প্রথম কথা হলো যে খলিলুর রহমানের যে বক্তব্য, সে বাংলাদেশ নিয়ে কোনো কথা বলে না, সে বলছে ইন্দোনেশিয়া কি করছে ওটা দেখেন। প্রথম কথা বলতে ভাই, আমরা তো ইন্দোনেশিয়ার না, আমরা হলাম বাংলাদেশি। কেমন? তো ইন্দোনেশিয়া কি করছে না করছে সেটা তো আমাদের মাথা ব্যথা না। আমাদের দেখতে হবে যে আমাদের স্বার্থ সেখানে রক্ষিত হয়েছে কিনা, আমাদের স্বার্থ বিরোধী কোনো কাজ করবে কিন্তু। এমন সত্যি কথা বলতে কি, আমি তো কোনো এক্সপার্ট না, কিন্তু যারা এক্সপার্ট এই ব্যাপারে তারা বিভিন্ন বক্তব্য দিচ্ছেন। আমি নিশ্চিত আপনারও চোখে পড়েছে সেগুলো, যারা ইকোনমিস্ট সবাই বলছে যে এটা একটা স্বার্থ বিরোধী, দেশের স্বার্থ বিরোধী একটা চুক্তি করেছে। এই কথা আপনার অনুষ্ঠানে আমি বলেছি, আমি লিখেছিও অনেকবারই। কিন্তু তাদের মধ্যে দেখেন, এই যে বিশেষ করে এই খলিলের ব্যাপারে দেখেন, তার মধ্যে একটা অ্যারোগেন্স লক্ষ্য করি। সে কোনো কিছু কেয়ারই করে না। হ্যাঁ, এখন কথা হলো যে তার এই শক্তিটা কোথায়। সে এটা বলতে পারতো যে আচ্ছা, এটা নিয়ে তো নানান কথাবার্তা হচ্ছে, ফলে অবশ্য সে যেহেতু এই সরকারের পররাষ্ট্রমন্ত্রী এখন, তো এই সরকার থেকেই একটা বিবৃতি দেবে। এই সরকারের বিবৃতি দেখেন, দুইটা মন্ত্রী ইতিমধ্যে বলছে যে তারা এর মধ্যে তেমন কিছু, মানে বাংলাদেশ স্বার্থবিরোধী তেমন কোনো কিছু দেখছেন না তারা। এটা দুইটা মন্ত্রী বলেছে। অতএব ওই খলিলের ভাষ্য বা ইউনুসের ভাষ্য যা, এই সরকার সেই একই কথা বলছে। আবার একজন আব্দুল মুক্তাদির চৌধুরী বাণিজ্য মন্ত্রী, তিনি বলছেন যদি যদি কোনো থেকে থাকে তবে এটা আলোচনা করার সুযোগ আছে এবং আমরা এটা তখন দেখব। কিন্তু কেউ একথা স্পষ্ট করে বলছে না যে আচ্ছা, এটা নিয়ে আমাদের একটা জাতীয় ইস্যু, গুরুত্বপূর্ণ ইস্যু, এটা নিয়ে আমরা আলোচনা করবো। সংসদে এটা তুলতেই দিচ্ছে না। আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন, রুমিন ফারহানা তিনি এটা নিয়ে কথা বলেছিলেন এবং টেকনিক্যাল গ্রাউন্ডে স্পিকার হাফিজ সাহেব সেটাকে বাদ দিয়ে করতে দিলেন না। তারপরে সবচেয়ে দুঃখজনক ঘটনা হলো যে রুমিন ফারহানার পোস্টে আমি পড়লাম যে সে, এটাতে নাকি নিয়ম আছে যে 5জন সংসদ সদস্যের স্বাক্ষর লাগে এই ইস্যুটা তোলার জন্য। তো সে 5জন সদস্যকে অ্যাপ্রোচ করেছে, বিএনপি এবং জামাত মিলে, কেউ এটাতে রাজি হয়নি। কেমন? তো এখন জিনিসগুলো একটা চিন্তা, আমি খালি চিন্তা করি যে এটা কি ইউনূস সরকারের এক্সটেনশন কিনা। এটা আমার কাছে কিন্তু খুবই আমাকে দুশ্চিন্তা বলতে, যে যে লোকটার বিরুদ্ধে সারা দেশব্যাপী এখন ঘৃণা, এবং একটা কোনো পজিটিভ কথা তার তার পক্ষে নাই। এই লোকটা যতদিন ছিল সে কতগুলো বর্গীকে ভাড়া করে নিয়ে আসছিল বিদেশ থেকে, এবং প্রত্যেকের যার যার আখের গুছায় তারা সুযোগ সুবিধা নিয়ে তারপরে তারা চলে গেছে এবং যেতে চাচ্ছিল না। এবং যেতে যে চাচ্ছিল না তার প্রমাণটা কি বলি শোনেন। তার নির্বাচন পিছানোর একটা ইয়ে করছিল সালাউদ্দিন আহমেদ, এই বর্তমানে তারেক রহমানের পর যে সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি মন্ত্রিসভা, তিনি নিজের মুখে বলছে যে আমরা অনেক কিছুতে, তাদের অন্তর্বর্তী সরকার অনেক কিছুতে রাজি হয়েছে এই কারণে যে নাইলে তারা ইলেকশন পিছায় দিবে এবং আমাদের একটা নির্বাচনটা অনিশ্চিত হতো। তো তার কি বোঝা যাচ্ছে দেখেন, যে এই ইউনূসের মধ্যে বা তার এই যে
দলবলের মধ্যে এই এই ইলেকশনটাকে পেছানোর একটা পরিকল্পনা তাদের ছিল। তো যাই হোক, যেহেতু দেশের মানুষ আস্তে আস্তে বুঝতে পারছিল তাদের কার্যকলাপ, বিশেষ করে তাদের দুর্নীতি, তার স্বজনপ্রীতি, তার স্বেচ্ছাচারিতা আর এগুলা নিয়ে, যাই হোক এখন তাহলে এটা কি আমরা ধরে নেব যে আহ, এই সরকার, বিএনপি সরকার ইউনূসের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেবে না? আরো একটা কথা বলি, দেখেন এখন হামে মৃত্যু, হামটা তো মহামারী আকারে ছড়িয়েছে, 40,000-এর উপরে আক্রান্ত, আর ইতিমধ্যে 315 জন লাশ দেখলাম গতকালকে পর্যন্ত, 300 বাচ্চাটা মারা গেছে। এবং দেখেন একটা শিশুর যন্ত্রণা, শিশুর কষ্ট, মানে আমাদের সবার মানে বুক ভেঙে দেয় এগুলা, তাদের বাবা মার আর্তনাদ, হাহাকার। এইটা নিয়ে সেদিন তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী বললেন যে এটার কারণ কেন হয়েছে, যে গত সরকার অর্থাৎ অন্তর্বর্তী সরকার এবং তার আগের সরকার টিকা সংগ্রহে মানে গাফিলতি করার ফলে এই পরিস্থিতির শিকার হয়েছে, এবং বলেছে যে তারা ক্ষমার অযোগ্য অপরাধ করেছে। তার মানে কি, এটা তার পানিশেবল, তাই না? তো এখন দেখেন এটা যখন এটা নিয়ে কথাবার্তা হচ্ছে, তো উচিত ছিল কি ইউনূসকে জেলে নেওয়া। হাসিনাকে নিতে পারছে না, হাসিনা যেহেতু বিদেশে আছে। ইউনূসকে জেলে নেওয়া, তার স্বাস্থ্যমন্ত্রীকে জেলে নেওয়া, তারপরে ওই যে তার কি, তার তো উপদেষ্টা বিশেষ সহকারীতে 6 লাখ করে ফেলছিল সারা সরকার, কি সাইদুর রহমান না কি নাম, উনি আবার মানে ইয়ে দিচ্ছে কি, সাফাই গাইতেছে ফেসবুকে যে আমরা ওই ওখানে ওই প্রকিউরমেন্টে একটা দলাদলি হইতো এবং দুর্নীতির ওটা ভাঙতে চাইছিলাম। আরে বাবা, ভাঙতে চাইছিলাম, আমরা তো সবাই দুর্নীতির বিরুদ্ধে। ভাঙতে যখন চাইলা তখন তোমাদের একটা বিকল্প ব্যবস্থার কথা করতে হবে যাতে করে এইরকম পরিস্থিতি না আসে, সেটা তো তুমি করলা না। এখন 315 জন বাচ্চা মারা গেছে, তাতে আমার কি, ওরা তো গরিব মানুষ কিংবা ক্ষমতাহীন, তাদের কথা কে চিন্তা করবে? কোন রতি মহারতির বাচ্চা মারা যেত, দেখতেন কি কি অবস্থা, মানে মিডিয়া ফাটায় ফেলতো এটাকে। হ্যাঁ, তো মিডিয়াও সেরকমই মিডিয়া হয়েছে। তো খুবই দুঃখজনক ব্যাপারটা, এটাতে মানুষের মনে সন্দেহ হচ্ছে তারেক রহমানের ইয়ে নিয়ে। তার মানে আপনি এই যে সন্দেহের কথা বললেন, আমরা কিন্তু আরেকটা মানে একটু গুজব বলবো নাকি কি বলবো আমি জানি না, মানে একটা আওয়াজ, একটা কথা আমরা কিন্তু শুনতে পাচ্ছি নানা মুখে। তো আমি এটাকে গুজবই ধরে নিচ্ছি, কিন্তু গুজব ধরেও আমি হাইপোথেটিক্যাল কথা বলতে চাই। সেটা হলো যে কেউ কেউ বলছেন যে ডক্টর ইউনূসকে নাকি আগামীতে এই সরকার রাষ্ট্রপতি বানাতে পারেন। কারণ তাদের বলার পিছনে হয়তো অনেক হয়তো ভেবেছেন যদি খলিল সাহেবকে পররাষ্ট্রমন্ত্রী বানানো যেতে পারে, তো ডক্টর ইউনূসকে রাষ্ট্রপতি বানালে সমস্যাটা কি? এবং এই ধরনের একটা চুক্তি হয়েছে কিনা, এই ধরনের ষড়যন্ত্রের কথা অনেকে বলছেন। আমি ধরে নিচ্ছি এটা গুজব, কিন্তু আমার কথা হলো যদি তেমনটি হয়, হলে কেমন হয় আসলে? না, সেটা তো আমি তো এটা কল্পনাই করতে পারছি না যে এইরকম একটা সর্বজন ঘৃণিত একটা ব্যক্তি মোহাম্মদ ইউনূস, এবং সে গত 18 মাসে যা করেছে দেশটাকে একেবারে ধ্বংসের শেষ প্রান্তে নিয়ে গেছিল। এই লোককে যদি মানে রাষ্ট্রপতি করে, তা আমার তো মনে হয় দ্যাট উড বি দি বিগিনিং অফ তারেক, এন্ড অফ তারেক রহমান। মানে ওইটাই কিন্তু মানুষ কিন্তু ইদানিং নানান রকমের প্রশ্ন তুলতে শুরু করেছে, এবং এটাকে কিন্তু আমি একেবারেই গুজব হিসেবে মানে উড়িয়ে দিচ্ছি না এই জন্য আমাকেও কয়েকজন বেশ গুরুত্বপূর্ণ ব্যক্তি আমাকে এই কথা, কিন্তু আমি আমি খালি চিন্তা করছি যে এটা মানে তারেক রহমান যেন মানে মানে কোনোভাবে এই মারাত্মক ভুলটা না করে তার নিজের স্বার্থে বা তার দলের স্বার্থে। কেন বলছি, মানুষের মনে কেন সন্দেহ হচ্ছে? প্রথম কথা হলো, ইউনূস সাহেবকে 1 বছরের এসএসএম এর প্রোটেকশন কেন দিবে? এটা কেন, মানে মানে হ্যাঁ, উনি হয়তো যাওয়ার আগে এটা নিজের সই করছে, কিন্তু এই সরকার তো উচিত ছিল সঙ্গে সঙ্গে সেটা বাতিল করে, ঠিক আছে আগের আগের তত্ত্বাবধায়ক সরকারগুলো 3 মাস পেয়েছে, আপনাকে আমরা 3 মাসের বেশি দিব না, এটা করতে পারতো। তারপরে মাঝে একটা খবর বের হলো যে তার এসএসএফ এর সুবিধা 6 মাস কমিয়ে এনেছে। পরে দেখলাম যে এটা ভুয়া খবর, মিথ্যা কথা। মানে সরকার থেকেও বলা হইলো যে, সরকার থেকে কোনো কিছু বলে নাই, বাট পত্রিকায় তারা দুঃখ প্রকাশ করেছে যে আমরা একটা ভুল খবর দিয়েছি, আমাদের কাছে সঠিক তথ্য ছিল। তো আপনি এই যে তাকে যে আপনি এই খুনের, মানে তার বিরুদ্ধে হামে যত শিশুর মৃত্যু পর্যন্ত, এগুলো তো মার্ডার কেস, মানে এগুলো তো তার, ইউনূসের বিরুদ্ধে তো খুনের মামলা হওয়া উচিত। এখন আপনি তাকে তুলে মানে সর্বোচ্চ স্থানে তুলে রেখে
তাকে আপনি এখন পরিকল্পনা করতেছেন তাকে রাষ্ট্রপতি বানাবেন, এবং এটা কিন্তু একটা ভয়াবহ ভুল করবে তারেক রহমান, ভয়াবহ। এটার যদি পরিণতি কি হবে আমি কল্পনাই করতে পারছি না। এবং ওই সরকারের সঙ্গে তাদের যে একটা মানে বোঝাপড়া ছিল বলে মনে হচ্ছে, না হলে খলিলুর রহমানকে পররাষ্ট্রমন্ত্রী কেন বানা হয়েছে, কি কারণে? আচ্ছা, তারপরে আশিক চৌধুরীকে কেন রাখবে সেখানে? আর ওয়াশিংটনে যে প্রেস মিনিস্টার গেছে, অন্য দুই প্রেস মিনিস্টার কিন্তু অলরেডি চলে আসছে। তারা একজন তো লন্ডনে ছিল, সে বিবৃতি দিয়েছে যে আমাদের কোনো কাজ নাই এখানে, এবং টোটালি মানে একটা খামাখাই দেশের জনগণের ট্যাক্স পেয়ারের টাকা। কিন্তু ওয়াশিংটনে যে গেছে সে কিন্তু আসবে না এখন। তা এটাও কি মানে এই যে চুক্তির অংশ, যে না ওকে কিছু বলা যাবে না? মানে আমি আমি মানে আমার খেই হারিয়ে ফেলতেছি। আচ্ছা, ভুলে যাওয়ার আগে আরেকটা কথা বলছে যে খলিলুর রহমান ওই চুক্তি নিয়ে বলছে যে ইন্দোনেশিয়াটা দেখেন, ভালো কথা। তো ইন্দোনেশিয়াতে একটা তো আমার দরকার নাই, কিন্তু কালকে এটার উপরে কল্লোল মোস্তফা বলে একজন উন্নয়ন বিষয়ক গবেষক আছেন, তিনি একটা ফেসবুকে ওইটার উপরে একটা পোস্ট দিয়েছে যে আমি পাশাপাশি মালয়েশিয়ারটা দেখতেছি। মালয়েশিয়া তো চুক্তি বাতিল করে দিচ্ছে, বলছে যে না এটা হবে না। হ্যাঁ, আমাদের উপরে যে ধরনের শর্ত চাপানো হয়েছিল এগুলোতে আমরা রাজি না। তো আমরা এখন বলবে কি মালয়েশিয়ার শক্তি আছে, মালয়েশিয়া তো আমাদের থেকে অনেক ছোট দেশ, সেই হিসেবে ইকোনমিক্যালি বড় দেশ, কিন্তু আমরা আমাদের এই স্ট্যান্ডটা কেন নিতে পারছি না? অথবা প্রথম কথা হলো, আমি যে কথা কিছুদিন আগে লিখেছি, এটা 2-3 দিন আগে, যে আপনারা যে এই চুক্তিটা করলেন, আপনাদের পরে কোনো কি সারা দেশবাসী আপনাদের উপরে ঝাঁপায় পড়ছিল তাড়াতাড়ি করে চুক্তি করো? এটা কি বলছিল কেউ আপনাদের? আপনি তো তখন বলতে পারতেন, ইউনূস সাহেব বলতে পারতেন আমেরিকানদের, দেখো ভাই আমরা হলাম ইন্টারিম গভর্নমেন্ট, অন্তর্বর্তী সরকার, আমাদের কোনো এখতিয়ারই নেই এটাতে। সামনে ইলেকশন আসতেছে, ইলেকশনের সময়, ইলেকশনের পরে যারা আসবে তোমরা তাদের সাথে ডিল করবে, বিকজ আমাদের কোনো ম্যান্ডেট নেই, এটা পরিষ্কার কথা। হ্যাঁ? কিন্তু তারা করলো দেখেন, কিন্তু সে নিজের থেকে ওই পোর্ট দিয়ে দেওয়া একজন, এগুলো কিন্তু কোনো এজেন্ডাতেই এটা ছিল না। আর এজেন্ডাতে ছিল কি আইন শৃঙ্খলা ঠিক করবে, দেশের পরিস্থিতি ভালো করবে, ইকোনমিক ইয়ে করবে। এখনো অনেকে বলে তুমি ইকোনমিকে অনেক ভালো করে দিবে। ইকোনমি যদি ভালো দিক করে থাকে, তাহলে বসুন্ধরার মালিকরা এত মানে কোটি টাকার মানে হাজার হাজার ঋণ নিছে, এটা করছে, শিকদার গ্রুপের ঋণ নিছে, তারপরে বড় বড় যে গ্রুপ গুলো, তাদের তো তুমি কিছু বলবে, তুমি ওই বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে সরাচ্ছ, এটা তো তাদের তুমি যদি সত্যিকার অর্থে তাদের শাস্তির ব্যবস্থা করতে হবে, তো জনগণ দেখতে পারতো যে না সত্যি কথা। এখন তো লোকজনের কাছে শুনি বা বিভিন্ন যে ইউনূস তাদের সাথে সব টাকা পয়সা নিয়ে এগুলো করছে, এই জন্য তাদের তাদের বিরুদ্ধে যে সমস্ত মামলা ছিল সেই মামলাগুলোও তারা আগাইতে দেয় না দুদককে। যেটা কে করছে? তো এখন তারেক রহমানের, না আমি একটুখানি বলে, তারেক রহমানের কাছে আমার কাছে একটা অনুরোধ থাকবে তার কাছে, যে আপনি হ্যাঁ অনেক ভালো ভালো কথা বলছেন, ফ্যামিলি কার্ড এগুলো তো আমরা সমর্থন করতেছি, কিন্তু এমন কোনো কাজ করেন না যাতে করে মানুষের আপনাদের উপর বিশ্বাস হারাবেন না, আপনাদের মানুষ বিশ্বাস যাতে না হারায়। আচ্ছা, আরেকটা কথা খুবই গুরুত্বপূর্ণ, আপনি এই যে বসুন্ধরা কিংবা ওই যে শিকদার গ্রুপ, এদের বিরুদ্ধে যে সমস্ত দুদকের মামলাগুলো ছিল, এই সরকার দিক মানে নির্দেশনার দিক দিয়ে আপনারা মামলাগুলো আবার চালু করেন। এই মামলা বন্ধ করতে কে বলেছে আপনাকে? তাহলে দেখতেন যে মানুষের মনে তাদের মধ্যে একটা আস্থা আসতো যে না এই সরকারটা তো আসলে করাপশনের বিরুদ্ধে একটা জোরালো ভূমিকা, সেগুলো তো নিচ্ছে।